নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা একটি চমৎকার ছোট গল্প। গল্পের নাম স্বর। এই গল্প হয়তো লেখকেরই নিজের জীবনের ঘটনা। একটি মধ্যবিত্ত পরিবারের ছবি, একটি মধ্যবিত্ত পরিবারের মানসিক টানাপোড়েনের ছবি এবং মানবিকতার ছবি, মানবিক অনুভূতিতে পরিপূর্ণ। খুব সুন্দর একটি গল্প। শুনতে থাকুন আজকের গল্প স্বর। সন্ধ্যার পর গা ধুয়ে এসে পরিষ্কার এক প্রস্তর শাড়ি ব্লাউজ পার করবার জন্য বড় ট্রাঙ্কটা খুলেছিলেন বিমলা দেবী। কিন্তু শাড়ি ব্লাউজের বদলে কোণের দিকে গোঁজা পেটমোটা শৌখিন পাউডারের কৌটোটাই আগে চোখে পড়ল তার। মুখভাব অপ্রসন্ন হলো একটু। হাত বাড়িয়ে সেটা টেনে নিয়ে ঢাকনাটা খুলে ফেললেন। পাউডার নয়, একটাড়া নোট। ঘরে কেউ নেই। মেয়ে পাশের ঘরে তারস্বরে কোন এক খ্যাপা সুলতানের নতুন টাকা বানানোর পাগলামির বিবরণ মুখস্থ করছে। কৌটো রেখে উঠে ঘরের পর্দাটা ভালো করে টেনে দিয়ে এলেন বিমলা দেবী। তারপর পা ছড়িয়ে কৌটো থেকে নোটের গোছা বার করে গুনতে বসলেন। কত আছে জানেন? অনেকবার গোনা হয়ে গেছে। ঠিক 2 মাস আগে পুরোপুরি 600 হয়েছিল। এই 2 মাসের মধ্যে আর একটাও বাড়েনি। এই জন্যই কৌটোটা চোখে পড়বার সঙ্গে সঙ্গেই মেজাজ অপ্রসন্ন। মাসে অন্তত 2-1টা করে নোট বাড়ার কথা, সেই রকমই প্ল্যান ছিল সুশোভন বাবুর সঙ্গে। কিন্তু বাড়বে কি করে? ভালো মানুষই করেই গেল যে। বেশ একটি একটি করে গুনছেন বিমলা দেবী। নতুন করকরে নোট সব কটাই। একটার বদলে 2টো চলে যাওয়ার সম্ভাবনা কম। সুশোভন বাবু পুরনো নোট দিলেও চেষ্টা চরিত্র করে বদলে নতুন করে রাখেন বিমলা দেবী। এই টাকার বিনিময়ে গয়না আসবে বলেই বোধ হয়। নিজের নয়, মেয়ের। এই কৌটোর নোট পুরনো হলে ভেতরটা কেমন খুঁতখুত করে বিমলা দেবীর। গয়না সোনার রংটাই যেন কালচে মনে হয়। বেশ ধীরে সুস্থে গোনেন, তাড়া কিছু নেই। গুনতে ভালো লাগে। 1-8বার গোনা থামিয়ে নাকের কাছে ধরেন। নতুন নোটের এক ধরনের ম্যাটম্যাটে গন্ধ, মন্দ লাগে না। কবে যে হবে শেষ পর্যন্ত 700 টাকা কে জানে। এভাবে রাখলেই হয়েছে আর কি। 2 মাসের মধ্যে এক কপর্দক দেবার নাম নেই। গত মাসে বলেছে সামনের মাসে পুড়িয়ে দেবে। আজ বাদে কাল সেই সামনের মাসও কাবার। পুড়িয়ে দেওয়া দূরে থাক, এই মাসেও শূন্য। দেবে কোত্থেকে? ভালো মানুষ যে। ঠান্ডা মাথায় তবিলের হিসেবটা যদি আর একটু তলিয়ে দেখতেন, তাহলে ক্ষোভের এতটা কারণ থাকতো না বিমলা দেবীর। প্ল্যানটা হয়েছিল এই 1 বছর ছাড়িয়ে মাস 13 আগে। মেয়ে তখন 11 পেরিয়ে 12 পা দিয়েছে। এক রতি সোনা নেই গায়ে। বিমলা দেবী শখেদে স্বামীকে বলেছিলেন, মাসে অন্তত 10-20টা করে টাকা ধরে দিলেও তো কোনোদিন কিছু হয়ে উঠতে পারে। নাকি এইভাবেই সারা জীবন থাকবে মেয়েটা? একটি মাত্র মেয়ে, আদরের কম নয় সুশোভন বাবুরও। কিন্তু একটি মাত্র মেয়ের কথা না ভেবে একটি মাত্র স্ত্রীর মেঘভার তরল করে আনবার জন্যেই তাড়াতাড়ি জবাব দিয়েছেন। আহা, কই, কখনো তো বলনি। আচ্ছা, দেব কোনো। এবার থেকে মাসে 10-20টা করে টাকা ওর নামে তুলে রেখো। অতঃপর খবরের কাগজে সোনার দর দেখে নিয়ে মোটামুটি একটা হিসেব কষে দিয়েছেন বিমলা দেবী। 2 হাতের 2 গাছা পোক্ত বালা, গলার 1 ছড়া হার আর কানের 1 জোড়া দুল। 700 টাকার ধাক্কা। কতদিনে জমতে পারে এ টাকাটা? কষ্ট করে আর সেই হিসেবটা করলেন না। ফলে
এই 2 মাস টাকা না পেয়ে মেজাজ বিগড়েছে। আর মনে হচ্ছে কতকাল ধরে যেন চেষ্টাই করে আসছেন তিনি, নির্ধারিত অঙ্কটিতে কিছুতেই আর পৌঁছানো যাচ্ছে না। এই অসহিষ্ণুতার অবশ্য কারণও আছে একটু। সোনার দাম বাড়ছেই ক্রমশ। টাকার অঙ্কটা না বাড়িয়ে মনে মনে সোনার মাপটা একটু একটু কমিয়েছেন বিমলা দেবী। কিন্তু কত আর কমানো যায় তা বলে? সোনার দাম তো চড়ছেই বাজারের মাছ তরকারির মতো, অথচ ফেলে দিলেই তো পারে বাকি 100টা টাকা, যখন খুশি দিতে পারে। অন্তত সেই রকমই বিশ্বাস বিমলা দেবীর। মাসিক সাপ্তাহিকগুলোয় 1 মাস 3টে গল্প বেশি লিখলে 100 টাকার বেশি আসে, কিন্তু যেচে আবার লেখা দেবে, সেই বেলায় কত মান। বরং বিনে পয়সায় কেউ লেখা চাইতে এলে ভালো মানুষ সেজে আদর করে দিয়ে দেবে। বাড়ির ব্যাপারে শুধু ডাইনে আনতে বায়ে কুলোয় না, নইলে ভালো মানুষের কোন ব্যাপারটা আটকাচ্ছে? সেও ছোটখাটো ব্যাপার নয়, রীতিমতো এক একটা বড় লোকই কাণ্ড কারখানার জেরো। দিব্যি নির্বিকার চিত্তে নিজের কাঁধে তুলে নিচ্ছে, তখন যেন আকাশ পড়ে টাকা আসে। সেজ ভাসুরের সেই জমি কেনবার ঘাটা এতদিনেও শুকোয়নি বিমলা দেবীর। বাড়ির কাছেই 5 কাঠার মতো একটা জমি ভারী পছন্দ ছিল সেজ ভাসুরের। একদিন বায়নাপত্র করে ফিরলেন একেবারে, তারপর টাকা সংগ্রহে মন দিলেন। বিমলা দেবীর মনে মনে বিশ্বাস, টাকা সংগ্রহের চেষ্টাটা লোক দেখানো, আসলে টাকা মজুতি ছিল। নইলে 1000 টাকা আগাম দিয়ে কেউ বায়নাপত্র করে আসে? গোল বাঁধল জমি কেনার সময়। পাকাপাকি মাপযোগ করে দেখা গেল জমি 5 কাঠা নয়, 5.5 কাঠা। জমির মালিক মুখে বলেছিলেন 5 কাঠা খানেক হবে, বায়না করা হয়েছিল গোটা প্লটটা ধরে। এখন 8 কাঠা বেশি মানে তো 1,500 টাকা বেশি। কিন্তু এদিকে এমন অবস্থা, তখন যেন 1.5 টাকাও আর টানলে বাড়ে না। সেজ ভাসুরের আহার নিদ্রা ঘুচল, সেজ গিন্নির মুখ অন্ধকার। শেষে এই ভালো মানুষ দেওরেরই শরণাপন্ন হলেন তিনি। কাঁদো কাঁদো মুখ। কি হবে ঠাকুরপো, মায়নার 1000 টাকাই যে জলে গেল। শুনে কতক্ষণ আর ভেবেছিল ভালো মানুষটি? 1 ঘন্টাও নয় বোধ হয়। গায়ে জামা গলিয়ে চুপচাপ বেরিয়ে গেছে। ফিরেছেও ঘন্টাখানেকের মধ্যেই। একটা 800 টাকার আর একটা 700 টাকার চেক ভাইয়ের হাতে দিয়ে তারপরে ঘরে ঢুকেছে। 2 জায়গায় 2খানা উপন্যাস লিখে দেবার বায়না নিয়ে ভাইয়ের বায়নার টাকা বাঁচিয়েছে। সে যোগিনীর মুখে হাসি ধরে না। অকৃপণ কণ্ঠে তিনি ঘোষণা করেছেন, অনেক পুণ্যে এমন আপনজন মেলে। সেই জমিতে সেজ ভাসুরের 1 তলা উঠেছে কোনো রকমে। এই বছর সেই কোনো রকমে তার উপর 2 তলা উঠেছে আবার। শুনছে কোনো রকমে 3 তলাটা তুলে ফেলতে পারলে 1 তলাটা ভাড়া দিয়ে নিশ্চিন্ত হয়ে সব ধার দেনা শোধ করবার দিকে মন দিতে পারেন তারা। দেনায় দেনায় নাকি মাথার চুল শুদ্ধ বিক্রি। বাড়ি গেলে অবশ্য সে যোগিনী আদর যত্ন করেন খুব, আর দেওরের প্রশংসাও করেন পঞ্চমুখে। খুবের মাথায় নোট গুনতে গুনতে ভুল হয়ে গেল বিমলা দেবীর। আবার গোড়া থেকে গুনতে শুরু করলেন তিনি। আরও আছে। গেল বছর আদরের ছোট বোন বাড়ি এসে কান্নাকাটি করে অস্থির। তার ছেলের পিঠের না কোথাকার হাড়ে টিবি। মাদ্রাজের কোথাকার এক স্যানিটোরিয়ামে পাঠাতে হবে ছেলেকে। সেখানে চিকিৎসা হবে, অপারেশন হবে, অন্যথায় ছেলে বাঁচে না। মাসে 100-150 টাকা করে খরচ, 5-6 মাস। এছাড়া অপারেশন বাবদ মোটা টাকা লাগবে। বোন কান্নাকাটি করেনি শুধু, সুখের জ্বালায় অনুযোগও করেছে। বলেছে, এমন বিয়েই দিয়েছ দাদা, ছেলে মরতে চলেছে, একটু চিকিৎসা করবারও শক্তি নেই। ঠাকুরজির শোকে সেদিন অবশ্য বিমলা দেবীরও চোখ দিয়ে জল গড়িয়েছিল। স্বামী যথাসাধ্য সাহায্য করুক, এটা তিনিও চেয়েছিলেন। কিন্তু তা বলে
গোটা চিকিৎসা পর্ব একাই লোকটা টেনে নিয়ে গেল কি করে? বিমলা দেবীর কাছে সেটা আজও একটা বিস্ময়। সুদ হলেও ভালো মানুষের মুখে একটু হাসি ছাড়া আর জবাব নেই কিছু। 6 মাস হয়ে গেল সেই ভাগ্নের দিব্যি গোলগাল হয়ে ফিরেছে। এসে সেই যে একবার দেখা করে গেছে, তারপরে এই 6 মাসে মামা মামির একটা খবরও পর্যন্ত নেয়নি। ফলে বাৎসল্যের বদলে বিমলা দেবীর ভিতরে ভিতরে টাকার ক্ষেতটাই বড় হয়ে উঠেছে। মনে মনে এক এক সময় এও ভাবেন তিনি, এইসব ভালো মানুষই করবার জন্য নিশ্চয়ই ব্যাংকে ট্যাঙ্কে বেশ কিছু টাকা মজুদ আছে, নইলে দরকার পড়লেই এত আসে কোত্থেকে? গুনতে আবারও ভুল হয়ে গেল। ফের গোড়া থেকে শুরু। ভাবতে গেলে শেষ আছে নাকি? এসব বড় ব্যাপার বাদ দিলেও ছোটখাটো ভালো মানুষের উৎপাতও তো নিত্যই লেগে আছে, প্রাণ ওষ্ঠাগত তাতেই। বিমলা দেবীরও আর যে করে ভালো মানুষই তারও, কিন্তু বলারও জো নেই কিছু। এমন সাহিত্যিক অনুরাগী জনেরা আসবে না তার কাছে? তাদের অনুরাগের ঠেলায় মাসের মধ্যে কদিন যে লেখা বন্ধ তা ঠিক নেই। সময় নেই, অসময় নেই, তাদের আদর আপ্যায়ন করো, চা জল খাবার খাওয়াও। কেই বা এসব সামলায়? আর সেই বেলায় বা খরচ আসে কোত্থেকে? ফোঁস করে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়লেন বিমলা দেবী। কত গুনেছেন জানি? 320, 330। তাছাড়া চাকরি করে না বলে পারিবারিক আর সামাজিক সব দায় দায়িত্ব যেন তারই। যেন তার লেখার সময়টা চাকরির বাঁধা সময়ের তুলনায় কিছুই নয়। কার অসুখ হলো? তোমার তো অফিসের তাড়া নেই, অতএব সব ভার তুমি নাও। কে আসছে কোত্থেকে? ছোট স্টেশনে। বাড়িতে সান্ধ্য নেমন্তন্নের ঘটা, যে যার অফিসে বেরিয়ে গেল। তোমার আবার কিসের তাড়া? তুমি সামলাও সব। যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণার এক শেষ। মুখ বুঝে এতটা সামলায় বলেই ঘরে বাইরে সুখ্যাতির অন্ত নেই। অমুকের মতো লোক হয় না, অমুকের মতো মানুষ হয় না, অমুকের মতো প্রাণ হয় না। শুনতে শুনতে কান ঝালাপালা। বিমলা দেবীর মনে মনে একটা ধারণা ক্রমশ বদ্ধমূল হচ্ছে এখন। সকলের প্রশংসা পাওয়া আর সকলের কাছে ভালো মানুষই হওয়ার প্রতি ভদ্রলোকের বিশেষ একটা মোহ আছে। সেই জন্যই এত করে। এত দুর্বলতা আছে বলেই সকলে সব কর্মে বৃহস্পতি হয়ে বসে আছে। নিজের সংসারের ভবিষ্যৎ ভাবতে ভাবতে চোখ অন্ধকার দেখেন বিমলা দেবী। 580, 590, 600। তবিল পড়ল? কত হলো? চমকে ফিরে তাকালেন বিমলা দেবী। পর্দা সরিয়ে কখন ঘরে ঢুকেছেন টেরই পাননি। মনের এই অবস্থায় টাকা গুনতে দেখে ফেলাটা মোটেই মনোপুত হলো না। যেন এও ভদ্রলোকের আর একটা অপরাধ। মুখ ঘুরিয়ে নিয়ে পাউডারের কৌটোয় টাকা পুড়ে ঝাঁঝালো উত্তর দিলেন, অনেক হলো। লাখ টাকা, লাখ টাকা, 2 কুড়ি 10 টাকা। পরিষ্কার শাড়ি আর বার করা হলো না। নিচের আড্ডা এরই মধ্যে শেষ হবে ভাবেননি। সশব্দে ডালা ফেলে ট্রাং বন্ধ করে খাটের নিচে ঠেলে দিলেন। তারপর ঘুরে বসলেন। আমার কপালে আবার কিছু হবে? হতাম যদি বাইরের লোক তো হতো। মেয়েটারও যেমন বড়া। আবার জিজ্ঞেস করতে এসেছেন কত হলো? আমি মরলে হবে, তার আগে হবে না। বিমলা দেবীর অল্প স্বল্প রাগ দেখতে ভালোই লাগে সুশোভন বাবুর। আদর গায়ে পাতলা শাড়ি জড়ানো, রাগতপ্ত মুখখানি বেশ লাগছে। মেজাজ আর একটু চড়িয়ে দিতে পারলেই স্বভাবসুলভ হাত নেড়ে যদি ঝংকার দিয়ে ওঠেন একটু আধটু, দৃশ্যটা আরো একটু লোভনীয় হয়ে উঠতে পারে। নিরীহ গোছের একটুখানি খুনসুরি করবার লোভ ছাড়তে পারলেন না সুশোভন বাবু। শয্যার একধারে বসে হালকা করে বললেন, কেন? 600 টাকা তো হয়েছে শুনেছি। বিমলা দেবী অসহিষ্ণু কণ্ঠে বলে উঠলেন,
সে তো 2 মাস আগে হয়েছে। তবে কি তবে? টাকা দিচ্ছি না কে বলল? গেল 2 মাসে দিয়েছো কিছু? না দিলেই বা। সুশোভন বাবু নিরীহ অভিব্যক্তিটুকু বজায় রাখতে চেষ্টা করলেন। আগে অনেক বেশি দিয়েছি। মাসে তুমি 10-20 টাকা করে চেয়েছিলে। 10 টাকা করে হলে তোমার 600 টাকা জমতে লাগে গিয়ে বছরে 12-10 কে 120, পুরো 5 বছর। আর 20 টাকা করে হলে পুরো 2.5 বছর। টাকা না দিলে 1 বছরের আগেই তোমার 600 টাকা হলো কি করে? সুশোভন বাবু যেটুকু আশা করেছিলেন ফল তার থেকেও একটু ঘোরালো হয়ে দাঁড়ালো। বিমলা দেবী ভূমি আসন ছেড়ে সরাসরি দাঁড়ালেন একেবারে। হো, আমার বেলায় যে একেবারে নিক্তির হিসেব। হ্যাঁ, বলি এই হিসেব অন্যের বেলায় থাকে কোথায়? এই প্যাঁচ করছো তুমি মনে মনে কেমন? সেই জন্যেই অমুক খরচ তমুক খরচ। বেগতিক দেখে তাড়াতাড়ি সামলে নিতে চেষ্টা করলেন সুশোভন বাবু। কি মুশকিল, আমি ঠাট্টা করছিলাম। অত চটবার কি হলো? বসো বসো। রাগ সামলাবার জন্যে বিমলা দেবী খাটের উপরেই বসে পড়ে গোটা কতক দম নিলেন। তারপর হঠাৎ ঘুরে বসে জিজ্ঞাসা করলেন, নিচে কে এসেছিল? মাসিক পত্রের অফিস থেকে। লেখার জন্য? কোন দিকে যাচ্ছেন সঠিক ঠাউর করতে পারলেন না সুশোভন বাবু। জবাব দিলেন, তাছাড়া আর কি? বিমলা দেবী অসহিষ্ণু প্রশ্ন ছুড়লেন আবার, পয়সার লেখা নাকি বিনে পয়সার? মনে মনে শঙ্কিত, আর ঘাটাতে সাহস করলেন না সুশোভন বাবু। আপোষের চেষ্টায় হাসি মুখে বুক পকেট থেকে 4খানা 10 টাকার নোট বার করে দেখালেন। বিমলা দেবী গম্ভীর মুখে হাত বাড়ালেন। সুশোভন বাবু যথার্থ প্রমাদ গুনলেন এবারে। নোট কখানা তার হাতে দিয়ে আমতা করে বললেন, হ্যাঁ, এ কি তুমি মানে ওই কৌটোয় রাখবে নাকি? জবাব না দিয়ে বিমলা দেবী এক ঝলক উষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন শুধু। তার সাদা অর্থ, সেই খোঁজে তোমার দরকার কি? নিরুপায় হয়ে সুশোভন বাবু বলে ফেললেন, এই টাকাটা থাক। সামনের 2 মাসের মধ্যেই তোমার 700 টাকা আমি পুড়ে দেব। আসছে মাসের গোড়াতেই লাইফ ইন্স্যুরেন্সের তারিখ পড়ে গেছে যে। রাগ ভুলে বিমলা দেবী আকাশ থেকে পড়লেন একেবারে। লাইফ ইন্স্যুরেন্সের টাকা? সে টাকা না তুমি আলাদা করে সরিয়ে রেখেছিলে? মেজাজ এমন লঙ্কা বাটা হয়ে আছে, জানলে সুশোভন বাবু আদৌ লাগতে আসেন না। অপ্রতিভ ভাব দমন করে বিস্ময় প্রকাশের চেষ্টা দেখলেন তিনিও। বারে, ওই যে সাহিত্যিক ভদ্রলোক অসময়ে মারা গেলেন যে, তার ফান্ডের টাকাটা দিতে হলো না? দৃষ্টিপানে ভদ্রলোককে নীরবে খানিক বিদ্ধ করে হাতের নোট কখানা প্রায় গায়ের উপরে ছুঁড়ে দিলেন বিমলা দেবী। এক ঝটকায় উঠে দাঁড়াবার আগেই সুশোভন বাবু তাড়াতাড়ি হাত ধরে বসিয়ে দিলেন তাকে। বলছি তো, আচ্ছা বেশ, 2 মাসে নয়, সামনের মাসেই চেষ্টা করব কোনো। এই কাজটাও ভালো করলেন না সুশোভন বাবু, কারণ অতঃপর দীর্ঘ একটানা খেদোক্তি শুনে যেতে হলো তাকে। তুমি অবুঝ, তুমি বেহিসেবি। তোমার মতো লোকে নিয়ে ঘর করা থেকে গারুদের পাগল নিয়ে ঘর করা সহজ। তোমার মতো লোকের সংসারী হওয়া কেন? তুমি নিজের ভালো মন্দ বোঝো না, সংসারের ভালো মন্দ বোঝো না, তুমি ভবিষ্যৎ ভাবো না। তুমি কাণ্ডজ্ঞানহীন, বিষয় বুদ্ধিহীন। লোকে এসে প্রশংসা করলে আর 2টো মিষ্টি কথা বললেই তুমি গলে জল হয়ে যাও। খাওয়ার ডাক পড়তে হাঁপ ছেড়ে বাঁচলেন সুশোভন বাবু। তাড়াতাড়ি খেতে চলে গেলেন। কিন্তু এ যে শুধু সাময়িক বিরতি জানতেন না। তিনি ঘরে ফিরে আসবার খানিক্ষণের মধ্যেই শ্রীমতীও আহার সমাধা করে ফিরে এসে অসমাপ্ত ক্ষেত সমাপ্ত করতে বসলেন। নিরুপায় হয়ে শয্যায় আশ্রয় নিলেন সুশোভন বাবু। কথার মাঝে বিমলা দেবীও
একসময় খাটের অন্য ধারে গা এলিয়ে সব ক্ষোভ নিঃশেষে উজাড় করে যেতে লাগলেন। একটা মাত্র মেয়ে, লোকের কত সাধাল্লাদ থাকে, কত কি করে, কিন্তু আমার কপালে কিছুই হলো না। ভগবান রক্ষা করেছেন আর দেননি, দিলে অদৃষ্টে আরো কত ছিল কে জানে। যতদিন টানাটানি ছিল, রোজগার ভালো ছিল না, ততদিন মুখ বুজে শোয়েছি, একটি কথাও বলিনি। কিন্তু এখন ভগবান মুখ তুলে চেয়েছেন, এখনো এরকম হবে কেন? যেখানে যা ঢেলেছ, থাকলে আজ তো রাজার হালে থাকবার কথা। তুমি বোকা বলেই এই অবস্থা, লোকে বোকাই ভাবে তোমাকে। হিনিয়ে বিনিয়ে একটু প্রশংসা করে আর দুটো দুঃখের কথা বলে কাজ হাসিল করে নিয়ে চলে যায়, তারপর আড়ালে বোকা বলে। আসলে লোকের কাছে ভালো হবার লোভটাই তুমি ছাড়তে পারো না। তোমার দরকারে কেউ কানাকড়ি দিয়েছে না দেবে, এটুকু বুঝে চলবার মতো জ্ঞান বুদ্ধি তোমার নেই। থামার কোনো লক্ষণ না দেখে সুশোভন বাবু অগত্যা ঘুমিয়ে পড়লেন। নড়াচড়ার আভাস না পেয়ে বিমলা দেবীর খেয়াল হলো এক সময়। একটু কাছে সরে এসে পরখ করে দেখলেন, তারপর উঠে ঘরের আলো নিভিয়ে দিয়ে তিনিও শয্যা নিলেন। খানিক বাদে তারও নিঃশ্বাস ভারী হয়ে এলো। সন্তর্পণে উঠে বসলেন সুশোভন বাবু। ওদিকে দু চোখ এক হলে আর চট করে জাগবার সম্ভাবনা কম। তবু আস্তে আস্তে বিছানা ছেড়ে মাটিতে নেমে টেবিল ল্যাম্পে সুইচ টিপলেন। চারধারে শেড দেওয়া ল্যাম্প, টেবিল ছাড়া আর কোনো দিকে আলো ছড়ায় না। লিখতে হবে, সন্ধ্যায় বসতে পারলে রাত জাগতে হতো না। রাত জেগে লেখায় অনভ্যস্ত নন, কিন্তু আজ কেমন যেন মন বসছে না। খানিক্ষণ চেষ্টা করেও বিশেষ কিছু হলো না। স্ত্রীর কথাগুলো সব মনে নেই, সব শোনেননিও, তবু এক ধরনের বিষণ্ণতা ভিতরটা জুড়ে বসেছে। আস্তে আস্তে চেয়ার ছেড়ে উঠলেন সুশোভন বাবু। ঘুমন্ত স্ত্রীকে খানিক দেখলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। কে বলবে সন্ধ্যা থেকে খানিক আগে পর্যন্ত এই মুখেরই একটানা বাণী বর্ষণে নাজেহাল হয়েছেন তিনি। মুখখানা বড় শান্ত আর বড় সুন্দর মনে হলো। ফ্যানের হাওয়ায় সামনের দু চারটে চুল মুখের উপরে পড়ে আছে, আলতো করে সরিয়ে দিলেন। সামনের ছোট ঘরে মেয়েটা ঘুমুচ্ছে। পায়ে পায়ে সেই ঘরে এসে দাঁড়ালেন সুশোভন বাবু। আলোটা জ্বাললেন। তার ঘরে এসে এই মেয়ে অসুখী হবে ভাবতেও ভিতরটা টনটনিয়ে উঠল। স্ত্রীর দুর্ভাবনাটা ভিতর থেকে একেবারে বাতিল করে দিতে চাইলেন তিনি। অসুখী হলেই হলো, ওই মেয়ের জন্য কি না করতে পারেন তিনি, কি না করবেন। একটু নিশ্চিন্ত হয়ে আলো নিভিয়ে ফিরে এলেন। কিন্তু লেখা আজ আর হবে না। টেবিল ল্যাম্পটা নিভিয়ে সামনের অন্ধকার বারান্দায় এসে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালেন। নিঝুম রাস্তা, দূরে দূরে দুই একটা কুকুর কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। গাছগুলো বিষম মৌনী, বাড়িগুলোর যেন সমাধির সাধনা। তারা ভরা আকাশটার রহস্য বাড়ছে। সুশোভন বাবু দেখছেন আর ভাবছেন। লোকে তাকে তোষামত করে, প্রশংসা করে, ভালো বলে, কিন্তু এ তো তিনি চান না। শুনলে বরং অস্বস্তি হয়। প্রয়োজনের তাগিদে মানুষের এই তোষণ রীতি দেখে দুঃখ হয়, তবু যথাসাধ্য করেন। তার কারণ কাউকে নিরাশ করতে মন সরে না। এমনকি বিরক্ত হলেও কারোর প্রতি রূঢ় হতে পারেন না, কারোর মনে এতটুকু আঘাত দিতে পারেন না। ভাবেন এই মমতাবোধ কি দুর্বলতা? মোটামুটি কয়েকটা দিন ভালোই কাটলো। এরপর বিমলা দেবী তার কাণ্ড কারখানা দেখে মনে মনে হাসলেন। বাড়ির কোনো ব্যাপারে সুশোভন বাবুর ডাক পড়লে তিনি সাপ বলে দেন, তার দ্বারা হবে না, সময় নেই। কিন্তু চুপি চুপি কাজের ব্যবস্থাটুকুও যে সম্পন্ন করে দেন, বিমলা দেবীর জানতে বাকি থাকে না। কেউ দেখা করতে এলে 2-10 মিনিট কথা বলেই ফিরে আসেন। স্ত্রীকে শুনিয়ে নিজের মনেই বলেন, দিলাম আঁকিয়ে যত সব ঝামেলা। বিমলা দেবী নিঃসন্দেহ,
কদিন ধরে বাড়ি ফিরতে রাত যে হচ্ছে, তার কারণ ওইসব ঝামেলা বাইরেই সেরে আসছেন ভদ্রলোক। এমনকি ঢালা আশীর্বাদে পঞ্চমুখ ভিখারিকে পর্যন্ত উষ্ণ ঝাঁঝে বিদায় করতে দেখা গেছে তাকে। কিন্তু ভিখারির আশীর্বাদ যে প্রাপ্তির তুষ্টিতে, সেটা গোপন করার চেষ্টা হলেও গোপন থাকে না। বিমলা দেবী দেখেন সব, মুখে কিছু বলেন না, আর মনে মনে হেসে বাঁচেন না। সেদিন সন্ধ্যার পর বাড়িতে যে মহিলাটির আগমন, তাকে দেখেই বিমলা দেবী খুশিতে আটখানা। খুড়তুত বোন রমাদি, ছেলেবেলার এবং প্রাক বিবাহ জীবনের একান্নবর্তী পরিবারের 3-4 বছরের বড় এই রমাদি ছিলেন এক দঙ্গল জ্যাঠাতুত খুড়তুত বোনের গুরুদেবী। কে একটু বেশি খুশি করতে পারবে রমাদিকে, তাই নিয়ে বোনেদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যেত। বিমলা দেবীর এখনো মনে আছে, এই রমাদির হুকুমে জেনে শুনে তাকে একবার পিঁপড়ের গর্তে পা দিয়ে দাঁড়াতে হয়েছিল। রমাদি বিরূপ হলে চোখে অন্ধকার দেখতেন তারা। রমাদির বিয়ের পর তাদের সেই কান্না দেখে জামাই বেচারি হকচকিয়ে গিয়েছিলেন। যাক, বিগত দিনের কথা থাক। ভদ্রমহিলার এখনো টান আছে এই বোনের প্রতি। কলকাতার আর এক প্রান্তে থাকলেও মাসে 2 মাসে 1-8 বার আসেন। আর ছেলেবেলার সেই একাগ্র আকর্ষণটা সম্ভবত কাটিয়ে উঠতে পারেননি বিমলা দেবীও। তিনি এলে প্রায় ছেলে মানুষের মতোই খুশিতে উপচে ওঠেন এখনো, খাতির করেন, আদর যত্ন করেন। রমাদির প্রতি স্ত্রীর অনুরাগ নিয়ে সুশোভন বাবুও অনেক সময় ঠাট্টা তামাশা করেছেন। কিন্তু তার আজকের পদার্পণের হেতু এবং ফলটা জানা থাকলে হয়তো তেমন খুশি হতেন না বিমলা দেবী। ও মা, রমাদি যে, এসো এসো, কি ভাগ্যে। রমাদি টিপ্পনি কাটলেন। হ্যাঁ রে ভাগ্যুলি, আমি তো তবু মাঝে সাঝে আসি। মস্ত লেখক গিন্নি হয়ে তোর তো একবারও মনে পড়ে না। আনন্দে মুখ রাঙিয়ে বিমলা দেবী বলেন, হ্যাঁ, তুমি আর আমি, তুমি দয়া করে আসো তাই। আচ্ছা চলো চলো, ওপরে চলো। সন্ধ্যা পার করে এলে কতটুকুই বা বসবে। সিঁড়ি ধরে উপরে উঠতে উঠতে রমাদি বললেন, না রে, আজ আর বসতে আসিনি, একটু বিপদে পড়ে এলাম তোর কাছে। বিপদের কথা শুনে চিন্তিত মুখে ফিরে তাকালেন বিমলা দেবী। সব বলছি তোকে, আচ্ছা বসি আগে। ছোট ঘরে মেয়ে পড়ছে। নিজের ঘরে লেখার তাগিদে কখন হন্তদন্ত হয়ে হাজির হবে মানুষটা ঠিক নেই। তখন লেখা পণ্ড। কাছেই সামনের ঘরের মেঝেতে মাদুর পাতলেন বিমলা দেবী। রমাদি জিজ্ঞাসা করলেন, সুশোভন বাড়ি নেই? না, বসো। কখন ফিরবে? কে জানে, এক্ষুনি ফিরতে পারে, আবার রাত 11টাও হতে পারে। তার কিছু ঠিক আছে নাকি? বসতে আসেননি, তবু সবিস্তারে বিপদের সমাচার শেষ করে উঠতে উঠতেই প্রায় ঘণ্টাখানেক লাগলো রমাদির। সারমর্ম, তার 3য় মেয়ের বিয়ে, কম করে 6,000 টাকা খরচ, উড়িয়ে বাড়িয়ে 5,000 টাকা সংগ্রহ হয়েছে। কর্তার আপিসে আর 1 পয়সাও ধার পাবার সম্ভাবনা নেই। 2 মাস আগে 2য় মেয়ের বিয়েতে সেখান থেকে টাকা নিতে হয়েছিল। এখন 1,000 টাকা কোথা থেকে সংগ্রহ হয়, সেই ভাবনায় পড়েছেন রমাদি। অবশ্য 6 মাস পরে কর্তার একটা ইন্স্যুরেন্সের মেয়াদ ফুরোচ্ছে, তখন এ টাকা অনায়াসে শোধ করা যাবে। শোনা মাত্র বিমলা দেবীর মুখ শুকোলো। 1,000 টাকা? রমাদি বললেন, যতটা পারিস দেখ, আমি আর কার কাছে যাব বল। সেই ছেলেবেলায় কিছু দরকার হলে রমাদি বলতেন, যেখান থেকে পারিস নিয়ে আয়, নয়তো এই শেষ। এখন সেরকম করে না বললেও মনে মনে যেন ঠিক সেই রকমই একটা তাগিদ উপলব্ধি করতে লাগলেন বিমলা দেবী। ধাক্কাটা সামলে নিতে নিতে মনে হতে লাগলো, বিপদ তো সত্যি কম নয়, আর সেই বিপদে রমাদি ছুটে এসেছেন তারই কাছে। কতজনের কত বিপদে ঘাড় পেতেছে ঘরের মানুষটা। এই বিপদে একেবারে কিছু করতে পারবে নাই বা কেন? ইচ্ছে করলেই যে পারে, সেই বিশ্বাস বিমলা দেবীর আছে। শুকনো গলায় জিজ্ঞাসা করলেন,
কবে দরকার? দিন 15-র মধ্যে পেলেই হয়। বিমলা দেবী একটু ভেবে বললেন, ওর হাতে কি আছে না আছে আমি কিছুই জানি না রমাদি। তুমি নিজেই একবার ওকে বলে দেখো। বিমলা দেবীর মনে হলো রমাদি ঠিকমতো বলতে পারলে কিছুটা ব্যবস্থা হবেই। তাই সলজ্জ হেসে আবারও বললেন, আগে একটু প্রশংসা করে নিও রমাদি। একটু ভালো মানুষ টানুষ বললো, তুমি তো সবই জানো। জানেন ঠিকই, বিমলা দেবীর ক্ষেত রমাদি অনেক দিনই শুনেছেন। একটা সমস্যার সমাধান হয়েই গেল। এমনই খুশি মুখে ভাবি জামাইয়ের প্রসঙ্গে খোঁজ খবর নিতে লাগলেন বিমলা দেবী। এদিকে রাত হচ্ছে দেখে রমাদি উসখুস করছেন। বিমলা দেবীর মেয়ে ঘরে ঢুকতে রমাদি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তোর বাবা ফিরবে কখন? মেয়ে জবাব দিল, বাবা খানিক আগেই ফিরেছেন তো, এতক্ষণে লিখতে বসে গেছেন। দুজনেই অবাক। হুমা কখন এলো? কালো বিলম্ব না করে উঠে পাশের ঘরে এলেন তারা। সত্যি গভীর মনোযোগে লিখছেন সুশোভন বাবু। রমাদি বললেন, এসে লিখতে বসে গেছ, টেরও পাইনি। সুশোভন বাবু মুখ তুললেন, হাসলেন একটু। বসুন, কি খবর? আর ভাই, আমাদের খবর, আমাদের আবার খবর তো চারদিকে শুধু তোমারই। সুশোভন বাবু হালকা করে বললেন, যার দিকের কথায় কান দেবেন না। রমাদি হাসলেন, বিমলা দেবীও। রমাদি বললেন, তোমার সঙ্গে কথায় পারবে কে বলো? তা তোমার কাছে এসেছিলাম ভাই, একটু মুশকিলে পড়ে গেছি। তুমি তো সর্বত্র মুশকিল আসান, আমাকেও একটু সাহায্য করতে হবে। জিজ্ঞাসা নেত্রে তাকালেন সুশোভন বাবু। এবারে সংক্ষেপেই বক্তব্য পেশ করলেন রমাদি। করে বললেন, এখন কিন্তু তোমার উপরেই ভরসা আমার, ও টাকাটা আমাকে না দিলে হবে না। সুশোভন বাবু ভাবলেন একটু, বললেন, অত টাকা কি হবে? যেন হবে কিনা দেখবার জন্যে চেয়ার ছেড়ে উঠলেন তিনি। বিছানার নিচে থেকে চাবির গোছা নিয়ে খাটের তলা থেকে ট্রাঙ্কটা টেনে বার করলেন। ট্রাঙ্ক খুললেন। পাউডারের কৌটো থেকে নোটের তাড়া হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। ধরুন, এখানে 600 টাকা আছে, আপাতত এই নিয়ে যান, তারপর দেখি। টাকা রমাদির হাতে তুলে দিয়ে সুশোভন বাবু লেখা টেবিলে গিয়ে বসলেন। আনন্দে খানিক নির্বাক রমাদি। নইলে বিমলা দেবীর দিকে একবার তাকালে বোধহয় ঘাবড়েই যেতেন তিনি। নিষ্প্রাণ একখানি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন বিমলা দেবী। হঠাৎ যেন ভাষা খুঁজে পেলেন রমাদি। বেঁচে থাকো ভাই, বেঁচে থাকো, আদৈন হোক, এমন আত্মীয় পাওয়াও ভাগ্যের কথা। আমি আগেই জানতুম, তোমার কাছে এসে পড়তে পারলেই আমার ভাবনা শেষ। সুশোভন বাবু লেখার চেষ্টা দেখছেন দেখে আর বাড়ালেন না। আচ্ছা বেশ, লেখো তুমি, আর বিরক্ত করব না, আমারও রাত হয়ে গেল। হায় রে বিমলা। বিমলা দেবী চিত্রাবৃতের মতো অনুসরণ করলেন তাকে। নিচে থেকে বিদায় মুহূর্তেও রমাদি বলে গেলেন, সত্যি ভাই, যাই বলিস, এমন মানুষ হয় না। তোর বরাত ভালো বরাত নিয়ে জীবনের মতোই একটা বোঝাপড়া করে নিতে উপরে উঠে এলেন বিমলা দেবী। লেখা ফেলে সুশোভন বাবু চেয়ারের কাঁধে ঘাড় এলিয়ে পড়ে আছেন। সাড়া পেয়ে আস্তে আস্তে উঠে বসে ফিরে তাকালেন তার দিকে। দুই চোখে সাদা আগুন ছড়িয়ে তুমুল বর্ষণের মুখে হঠাৎ যেন বিষম একটা ধাক্কা খেয়ে থমকে গেলেন বিমলা দেবী। চোখে চোখ পড়তেই কেমন করে যেন বুঝে নিলেন স্বামীকে তুষ্ট করবার বিষয়ে পাশের ঘরে রমাদিকে তিনি যে পরামর্শ দিয়েছেন
সেটা শুধু রমাদি একাই শোনেননি। সুশোভনবাবু চেয়েই আছেন তার দিকে, মেধা ভরা ছলছল দুই চোখের গভীরে অব্যক্ত অনুযোগ। খাটের বাজু ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন বিমলা দেবী। শেষ হলো আজকের গল্প, আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা গল্প স্বর। অসাধারণ একটি ছোট গল্প। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রতিটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। সবাইকেই বলছি নোটিফিকেশন অন রাখার জন্য। প্রত্যেক দিনই এই চ্যানেলে একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে পাওয়ার ইচ্ছা রাখি। আপনারা সকলে খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।